মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্র উঠছে না, উঠছে ক্ষমতার হিসেব, জোটের বাস্তবতা, জ্বালানি বাজারের ভয় আর বিশ্ব রাজনীতির আসল মুখ। প্রশ্নটা শুধু এই নয় যে ইরান টিকে আছে কিনা, আসল প্রশ্ন হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আঘাতের পরও যদি ইরান যুদ্ধ থামতে না দেয়, হরমুজ প্রণালী ধরে রেখে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে, যদি তার উপর একের পর এক হামলার পরও সে পাল্টা আঘাত হানে, তাহলে এই যুদ্ধ জিতছে আসলে কে? আজকের এই রিপোর্টের আমরা আবেগ নয়, তথ্য দিয়ে বিচার করব। কেউ নেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে। এটা কি সত্যি ইরান জিতে যাচ্ছে? এটা কি বাস্তব, নাকি যুদ্ধক্ষেত্রের ধোঁয়ার মধ্যে তৈরি একে এক রাজনৈতিক বয়ান? আর যদি কেউ জিতেই থাকে, সেই জয়ের মানে কি? সামরিক জয়, রাজনৈতিক জয়, নাকি কেবল প্রতিপক্ষকে আটকে রাখার ক্ষমতা? এই সংঘাত এখন আর সীমিত হামলা বা ছায়াযুদ্ধের পর্যায়ে নেই। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়। এরপর থেকে ইরান পাল্টা আঘাত হেনেছে ইসরায়েলে, মার্কিন ঘাঁটিতে, এমনকি উপসাগরীয় অঞ্চল জুড়ে জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতেও এর সবচেয়ে বড় কৌশলগত প্রভাব এসেছে স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যে পথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি পরিবাহিত হয়। এই সংঘাত তাই শুধু তিন দেশের যুদ্ধ না, এটা জ্বালানি, বাণিজ্য, কূটনীতিক এবং বৈশ্বিক নিরাপত্তার যুদ্ধ। প্রথম বড় প্রশ্ন, সত্যিই কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে কেউ নেই? শিরোনামটা নাটকীয়, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। খোলাখুলি উচ্ছ্বাসিত সর্বাত্মক সামরিক সমর্থন এটা ইসরায়েল যুক্তরাষ্ট্র পায়নি, সত্য। ইউরোপের বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নামেনি, তারা বরং যুদ্ধ থামাতে আলোচনায় ফিরতে এবং কূটনৈতিক পথ খুঁজতে বলেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সরাসরি বলেছেন, এই যুদ্ধ থামানো সবার স্বার্থে এবং অনেক ইউরোপীয় দেশ শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে ছিল। অর্থাৎ পশ্চিমা জোটের ভিতরেও পূর্ণ রাজনৈতিক ঐক্য নেই, কেউ নাই পাশে। এই শব্দটা ভেঙে পড়ে যখন দেখা যায় যুক্তরাষ্ট্র নিজেই মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি জড়ো করছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আগে থেকে এই অঞ্চলে থাকা প্রায় 50,000 মার্কিন সেনার সঙ্গে আরো 3 থেকে 4 হাজার সৈন্য, বিশেষ করে আরো কয়েক হাজার সদস্যদের পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। ইউএসএস বক্সার সহ অতিরিক্ত মেরিন ও নৌ উপস্থিতিও বাড়ানো হয়েছে। এটা প্রমাণ করে ইসরায়েল একা না, তার পাশে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি পুরো ওজন নিয়ে দাঁড়িয়ে আছে। রয়টার্সের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অবস্থান। তারা প্রকাশ্যে হয়তো খুব সাবধানে কথা বলছে, কিন্তু রয়টার্সের তথ্য বলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ একাধিক উপসাগরীয় রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে ব্যক্তিগত কূটনৈতিক চ্যানেলে জানিয়েছে শুধু যুদ্ধবিরতি যথেষ্টই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, পক্সি নেটওয়ার্ক এবং হরমুজকে অস্ত্র হিসাবে ব্যবহারের সক্ষমতাও ভাঙতে হবে। অর্থাৎ তারা প্রকাশ্যে যুদ্ধের ডাক না বাজালেও ইরানের সামরিক সক্ষমতা খর্ব করার ধারণার সঙ্গে তারা একমত, যেমনটা বলছে রয়টার্স। সুতরাং সোজা ভাষায় বললে ইসরায়েল যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে নিঃসঙ্গ নয়, কিন্তু তারা সর্বসম্মত সমর্থনও পায়নি। তাদের পাশে শক্তিশালী রাষ্ট্র আছে, সামরিক জোট আছে, নিরবংশীদার আছে, কিন্তু একই সঙ্গে আছে ভয়, দ্বিধা, কূটনৈতিক দূরত্ব এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। নিউ রয়টার্সের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তাহলে ইরান কি জিতেছে? এখানে উত্তরটা হ্যাঁ বা না, এত সরল নয়। যদি জয় বলতে বোঝায় ভয়াবহ হামলার পর রাষ্ট্র হিসাবে ভেঙে না পড়া, শত্রুকে দ্রুত বিজয় থেকে বঞ্চিত করা এবং যুদ্ধকে এমন জায়গায় টেনে নেওয়া যেখানে পুরো অঞ্চল ও বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে, তাহলে ইরান নিঃসন্দেহে অসাধারণ প্রতিরোধ দেখিয়েছে। বিবিসির বিশ্লেষণ বলছে, ইরানের শীর্ষ নেতৃত্বে আঘাত, ক্ষেপণাস্ত্র উৎপাদন, অবকাঠামোর হামলা এবং ধারাবাহিক বোমাবর্ষণের পরও দেশটি পুরোপুরো প্যারালাইজড হয়নি, বরং ইরান পাল্টা হামলা চালিয়ে গেছে। এমনকি ডিয়েগো গার্সিয়ার মতো দূরবর্তী মার্কিন ব্রিটিশ ঘাঁটিকেও টার্গেট করার চেষ্টা করেছে। এই থেকে বোঝা যায় শর্ক অ্যান্ড আ দিয়ে ইরানকে মুহূর্তেই ভেঙে ফেলার যে কল্পনা ছিল তা বাস্তব হয়নি। কিন্তু যদি জয় বলতে বোঝাও যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের উপর স্পষ্ট সামরিক প্রাধান্য, আকাশের নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খলা অটুট রাখা, শত্রুর অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করা, তাহলে চিত্রটা একেবারেই ভিন্ন। বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ইরানের আকাশে কার্যত এয়ার সুপিরিয়রিটি ভাগ করেছে। ইরানের বহু এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে, তাদের বিশ্বাসযোগ্য বিমান শক্তি ভেঙে পড়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারের বিরুদ্ধে শিকারী অভিযান চলছে।
অর্থাৎ ইরান টিকে আছে ঠিকই, কিন্তু যুদ্ধক্ষেত্রে আরামদায়ক অবস্থানে নেই, বলছে বিবিসি নিউজ। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, কার হাতে কৌশলগত সুবিধা। অন্যদিকে একই রিপোর্ট বলছে এই ক্ষতির পরও ইরান একেবারে অক্ষম হয়ে মাত্র 24 ঘন্টার ব্যবধানে তারা 7 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেবা অঞ্চলে। এর অর্থ হচ্ছে ইরানের সামরিক মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভেঙে পড়েনি। যুদ্ধের ভাষায় এটাকে বলা যায় ড্রাগেড নট ডিফেক্টেড। ক্ষমতা কমেছে, কিন্তু লড়াই করার সামর্থ্য পুরো শেষ হয়নি। এখানে সবচেয়ে বড় পয়েন্টই আসে, ইরান আজ হয়তো যুদ্ধে এগিয়ে নেই, কিন্তু সে প্রতিপক্ষকে সহজ জয় থেকে বঞ্চিত করছে। যুদ্ধ দীর্ঘ হলে কেবল ময়দানে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক, জনমত এবং জোট রাজনীতিতেও নতুন হিসাব তৈরি হয়। আর সেই দীর্ঘায়িত যুদ্ধ এখন ইরানের বড় অস্ত্র। হরমুজ আসলে কার? ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র, যে কারণে অনেকেই মনে করছে ইরান হারছে না। তা শুধু ক্ষেপণাস্ত্র নয়, হরমুজ প্রণালীর উপর তার চাপ সৃষ্টি করার ক্ষমতা। রয়টার্সের 24 মার্চ রিপোর্টে বলা হয়েছে, ইরান কার্যত এই জলপথকে নিয়ন্ত্রণের আওতায় এনে বৈশ্বিক জ্বালানির বাজারে ভয়াবহ শক তৈরি করেছে। হরমুজ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, ফলে এটি কেবল সামরিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক গলার শিরা। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনাও হরমুজ পুনরায় খোলার কেন্দ্রীয় জায়গায় ছিল। সিএফআরও বলছে, ইরানের জয় মূল্যায়ন করতে হলে শুধু বোমাবর্ষণের ক্ষতি দিয়ে বিচার করলে হবে না, দেখতে হবে তারা কি এখনো এমন কোনো কৌশলগত লিড ধরে রেখেছে যা দিয়ে বিশ্বকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করা যায়। সেই দিক থেকে হরমুজ ইরানের সবচেয়ে বড় বার্তা, তোমরা আকাশে শক্তিশালী হতে পারো, কিন্তু আমি এখনো তোমাদের অর্থনীতিকে বাধা দিতে পারি। কিন্তু ইরানের দুর্বলতাও ভয়াবহ। এখন যারা বলছে ইরান জিতে যাচ্ছে, তারা প্রায় একটা কঠিন সত্যকে এড়িয়ে যাচ্ছে। বিবিসির সামরিক বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার প্রথম দিনের তুলনায় 86% এখন পর্যন্ত কমে গেছে, আর ড্রোন নিক্ষেপের হার কমেছে 73%। এর মানে ইরানের অপারেশন টেম্পো ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এই পতন হয়তো স্টক বাজিয়ে রাখার কৌশল হতে পারে, কিন্তু এর সঙ্গে উৎপাদন ক্ষতি, লঞ্চ সাইট ধ্বংস, টানেল অবরোধ সব মিলিয়ে একটি বাস্তব সংকট তৈরি করেছে, বলছে বিবিসি নিউজ। আইএসডব্লিউ আরো বলেছে, ইরানের ভিতরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আইআরজিসি এর অর্থনীতি বনাম যুদ্ধ নিয়ে টানাপোড়েন বাড়ছে। পেজেশকিয়ান সতর্ক করেছেন যে যুদ্ধ না হলে কয়েক সপ্তাহের মধ্যে অর্থনীতি ধসে পড়তে পারে। এর মানে হচ্ছে বাহ্যিক প্রতিরোধের আড়ালে অভ্যন্তরীণ চাপও কমছে। কোনো রাষ্ট্র দীর্ঘ যুদ্ধে তখনই টিকে থাকে যখন তার ফ্রন্টলাইন, অর্থনীতি, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং রাজনৈতিক কেন্দ্র সব একসঙ্গে কাজ করে। ইরানের ক্ষেত্রে 4টি অস্তম্ভ চাপের মধ্যে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলেও সমস্যা কম না। যুদ্ধের আরেক বাস্তবতা হলো, এই সংখ্যা যত দীর্ঘ হবে ততই খরচ বাড়বে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্যও। বিবিসি রিপোর্ট বলা হয়েছে, আমেরিকার আকাশ থেকে ভূমি হামলার সক্ষমতা খুব গভীর। তারা কম খরচের যে ড্যাম বোমা ব্যবহার করে দীর্ঘ সময় হামলা চালাতে পারবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আকাশ প্রতিরক্ষা, বিশেষত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মতো ব্যয়বহুল প্রতিরোধ ব্যবস্থা, এগুলো সীমিত উৎপাদনের চাহিদাও বেশি। আর ইরান যদি কম সংখ্যায় হলেও ব্যালিস্টিক হামলা চালিয়ে যায়, তাহলে এই প্রতিরক্ষা যুদ্ধ ব্যয়বহুল ও চাপপূর্ণ হয়ে উঠবে। রয়টার্সের রিপোর্টে আরো এসেছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে জনসমর্থনও খুব শক্তিশালী নয়। এক জরিপে দেখা গেছে মাত্র 35% আমেরিকান ইরানের হামলাকে সমর্থন করেছে, আর 61% বিরোধিতা করেছে। মার্কিন সেনা হতাহতের খবরও আছে। অর্থাৎ বাইরের সামরিক শক্তি যতই বড় হোক, ভিতরের রাজনৈতিক সহনশীলতা সীমাহীন নয়। দীর্ঘ যুদ্ধ সবসময় ট্যাঙ্ক বা জেট দিয়ে নয়, ভোটার, বাজেট আর জাতীয় ক্লান্তি দিয়েও মাপা হয়। আন্তর্জাতিক প্রক্রিয়া দেখলে একটা মিশ্র চিত্র পাওয়া যায়। এপির তথ্য বলছে, কানাডা ও অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের হামলার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরা সরাসরি অংশ নেয়নি, বরং আলোচনা ফেরার আহ্বান জানিয়েছে। রাশিয়া ও চীন হামলার সরাসরি সমালোচনা করেছে। আরব বিশ্বের প্রতিক্রিয়াও এক নয়। কেউ ইরানের পাল্টা হামলা নিন্দা করছে, কেউ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন বিরোধী বলছে, আবার কেউ কৌশলগত নীরবতা বজায় রেখেছে। এখানে সবচেয়ে বড় পয়েন্ট হলো, বিশ্ব এখন ইরানের পাশে এককভাবে দাঁড়ায়নি, আবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশেও এককভাবে দাঁড়ায়নি, বরং বেশিরভাগ শক্তি চাইছে যুদ্ধ থামুক, কারণ তারা জানে এই সংঘাত যদি আরো বড় হয়, তাহলে তেল, বাণিজ্য, শিপিং, খাদ্য নিরাপত্তা সবকিছুই কেঁপে উঠবে। তাই যে শিরোনাম বলা হয়, কেউ নাই ওদের পাশে, তা যেমন অতিরঞ্জিত, তেমন সবাই ইরানের বিরুদ্ধে, এটাও মিথ্যা। বাস্তবতা হলো, সবাই নিজেদের স্বার্থ বাঁচাতে চাইছে। তাহলে জয় কাকে বলবো? এই যুদ্ধে জয় শব্দটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তিন পক্ষ তিন ভাবে জয় সঞ্চারিত করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জয় মানে হতে পারে ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও 5G সক্ষমতা ভেঙে দেওয়া, এবং
হরমুজকে আবার খোলা। ইরানের জন্য জয় মানে রাষ্ট্র হিসাবে টিকে থাকা, শত্রুকে দ্রুত ও সহজ বিজয় থেকে বঞ্চিত করা এবং এমন দাম চাপানো যাতে শত্রু শেষ পর্যন্ত আলোচনার পথ খুঁজতে বাধ্য হয়। এখানে সিএফআর এর বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে সামরিক হামলা ইরানের কৌশলগত সক্ষমতাকে পুরোপুরি মুছে দেয়নি, বরং অনেক ক্ষেত্রে তা কয়েক মাস পিছিয়েছে মাত্র। অন্যদিকে ইরানের হাতে এখনো হরমুজের মতো লিভার আছে। এর মানে এই যুদ্ধ এখনো এমন জায়গায় পৌঁছায়নি যেখানে কোনো পক্ষ স্বচ্ছ, স্পষ্ট, চূড়ান্ত বিজয় দাবি করতে পারে। ফাইনাল বিশ্লেষণ। এখন মূল প্রশ্নে সরাসরি উত্তর দেই, ইরান কি যুদ্ধের জয়লাভ করতে যাচ্ছে? আমার বিশ্লেষণ হলো এখনই তা বলা যাবে না। ইরান এখনো জয় পায়নি, কিন্তু ইরান এমন এক অবস্থান তৈরি করছে যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলও এখনো জয় পায়নি। ইরান ধ্বংস হয়নি, ভেঙে পড়েনি, যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আঞ্চলিক ও বৈশ্বিক ব্যয় বাড়াচ্ছে এবং দ্রুত নিষ্পত্তিকে অসম্ভব করে তুলছে। এই অর্থে ইরান হারেনি, কিন্তু একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল, ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত, লঞ্চ হার কমে গেছে, অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ বাড়ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল আকাশযুদ্ধ ও লক্ষ্য ভিত্তিক হামলায় এখনো বিশাল সুবিধা ধরে রেখেছে। তাই সামরিক মানদণ্ডে ইরান এগিয়ে নয়, রাজনৈতিক ও কৌশলগত মানদণ্ডে ইরান প্রতিপক্ষকে আটকে রেখেছে। সবচেয়ে সঠিক ব্যাখ্যাটি হবে ইরান এই মুহূর্তে যুদ্ধে জিতেছে না, বরং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহজে জিততে দিচ্ছে না। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হয়তো এটাই, এখানে সবাই আঘাত করেছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর জয় শব্দটা দিন দিন আরো ফাঁপা হয়ে যাচ্ছে।